আপনি যদি ইরানের নাগরিক হন তাহলে ভালো করে জানেন কেমন লাগে প্রতিদিনের বাঁচার লড়াইটা। খুব কষ্ট, তাই না? এক সময় যে দেশ ছিল সভ্যতার উচ্চতায়, আপনার দেশের কথা বলছি আমি, আজ সেখানে ছায়া নেমে এসেছে নিষেধাজ্ঞার। দোকানে প্রতিদিন দাম বাড়ে, ওষুধের অভাবে বাচ্চারা কান্নাকাটি করে, অথচ আপনার কিছু করার থাকে না। আর বেকার তরুণেরা হতাশায় ভোগে। সব কিছু যেন এক অবরুদ্ধ নিঃশ্বাসের গল্প। অন্যদিকে আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের ওপর হামলা হলে তা বরদাস্ত করা হবে না, এই কথা বলেছেন কে? ফিল্ড মার্শাল আসিফ মুনির। তার কণ্ঠে কাঁপুনি, সীমান্তে ধোঁয়ার আড়ালে কেউ যেন ছাড় পাবে না। আরেকদিকে মস্কো থেকে ডোনেক্স রুশ বাহিনী নতুন বিজয়ের ঘোষণা ছড়িয়ে পড়ছে। পুতিন যাচ্ছে হাঙ্গেরিতে, তার যাওয়াটা কতটা নিরাপদ? আর ট্রাম্প বসে বসে ইউক্রেনের প্রেসিডেন্টকে সান্ত্বনা জানাচ্ছেন, বাবা তোমার হাত থেকে ললিপপটা আমি নিয়ে নিলাম, বা যা দেওয়ার কথা ছিল আমি আনতে পারি নাই, এই জন্য তুমি একটু শান্ত হও। সেইভাবে তাকে হাত বুলাচ্ছে মাথায়। আমি কিসের কথা বলছি? আমি টমাহকের কথা বলছি। খবর সংযোগের বিশ্লেষকমূলক অনুষ্ঠানে আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুনে আসা যাক। ফিরে আসি আবার আপনার সেই ইরানের দিকে। পশ্চিমাদের নিষেধাজ্ঞা যেন এক শিকল ছিল তাদের হাতে, যা শুধু অর্থনীতিকে নয়, মানুষের স্বপ্নকেও একেবারে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিল। নড়াচড়ারও সুযোগ ছিল না। অথচ এই শিকলের শুরু সেই 2015 সালের ভিয়েনা চুক্তি থেকে, যেখানে পরমাণু কর্মসূচি নামের একটা সাধারণ ছুতোয় ইরানকে পঙ্গু করে দেওয়ার এক নিখুঁত মাস্টার মাইন্ড আটা হচ্ছিল। বিশ্বকে শান্তির গল্প শোনানো হলেও আসলে সেটা ছিল ইরানের যে অগ্রযাত্রায়, সেই শুরুতে বললাম না আপনার ইরানের যে ধরনের অগ্রযাত্রা ছিল তা থামিয়ে দেওয়ার এক সুপরিকল্পিত ফাঁদ। আমরা সবাই জানি কালচারাল দিক থেকে, ধর্মীয় দিক থেকে ইরান অনেক উন্নত, তাদের কালচার সংস্কৃতি অনেক উন্নত, ইতিহাস তাই বলে। কিন্তু কতদিন সহ্য করা যায়? আপনার যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আপনি কি করেন? ঠিক সেই, যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আর কেউ চুপ করে থাকে না। আর ইরানও চুপ থাকেনি। 10 বছর পর ভিয়েনা চুক্তির মেয়াদ শেষের সঙ্গে সঙ্গে ইরান বলছে এবার যথেষ্ট হয়েছে। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়া থেকে শুরু হয়েছিল এই ভাঙনের গল্প। আজ ইরান বলছে আমরা কূটনীতির প্রতি প্রতিশ্রুত, কিন্তু স্বাধীন। আর কোনো শর্ত নয়, আর কোনো শেকল নয়, নিজের ভাগ্য নিজের হাতে নেবে তেহরান। এজন্য এক জাতির দীর্ঘশ্বাস থেকে জন্ম নেওয়া ঘোষণা, আমরা আর বন্দী নই, আমরা স্বাধীন। চুপচাপ মরুভূমির বাতাসেও যেন আর শোনা যায় সেই কণ্ঠস্বর। ইরান ফিরছে নিজের মর্যাদায়, নিজের শক্তিতে, নিজের অনুপরমাণুতে। 2025 সাল, এই অক্টোবর মাস, বিশ্ব যেন আবার প্রবেশ করছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। একদিকে মধ্যপ্রাচ্যের তেহরান পরমাণু স্বাধীনতার ঘোষণা, অন্যদিকে ইসলামাবাদ থেকে ভারতের উদ্দেশ্যে পারমাণবিক সতর্কতা। ইউরোপের আকাশে ধোঁয়া উঠছে ডোনেক্স থেকে, আর ওয়াশিংটনে শান্তির কথা বলছেন ট্রাম্প। কিন্তু তার ছায়ায় যুদ্ধ থামছে না। বিশ্বে যেন ফিরে যাচ্ছে পুরানো শক্তির খেলায়, যেখানে প্রত্যেকে বলে আমরাই ঠিক, কিন্তু কেউ থামে না। পাক ফিল্ড মার্শালের হুঙ্কার। আফগান সীমান্তে ধোঁয়া এখনো থামেনি। পাকিস্তানের সেনাপ্রধান এদিকে কি করলেন? সেই সেনাপ্রধান, এখন তো উনি ফিল্ড মার্শাল, সেই ফিল্ড মার্শাল আসিফ মুনিরের কণ্ঠে যেন বজ্রধ্বনি। হঠাৎ করে উনি মাঝে মাঝে চিৎকার দিয়ে ওঠেন। এবারে কি বললেন? এবার বললেন আফগান মাটি ব্যবহার করে আমাদের উপর, মানে পাকিস্তানের উপর হামলা একেবারে বরদাস্ত করা হবে না। ভারত সমর্থিত প্রক্সিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তার ভাষায় আফগানরা ভারতের উস্কানিতে পাকিস্তানের সাথে এই সংঘর্ষ বাঁধাচ্ছে। একটা কথা আছে না, ফাটা বাঁশের চিপা। পাকিস্তান আসলে পড়েছে সেই ফাটা বাঁশের চিপায়। আর এই চিপায় না থাকতে পারছে না, বেরোতে পারছে তারা।
পাক ফিল্ড মার্শালের হুঁশিয়ারির মাঝে তাই লুকিয়ে আছে পাকিস্তানের ভয়, দুই দিক থেকে চাপ। ওই যে ফাটাবাসের চিপা বললাম, একদিকে পশ্চিমা আফগান, পূর্বে ভারত, মানে দুই দিক থেকে বিপদ, একদিকে পশ্চিমে আফগানিস্তান, পূর্বে ভারত। তিনি আরও এক ধাপ এগিয়ে ভারতের উদ্দেশ্যে সরাসরি বলেন, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই, কিন্তু সামান্য উস্কানিতেও আমরা নির্দ্বিধায় জবাব দেব। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়া যেন আবার 1999-এর কারগিল উত্তেজনা প্রতিধ্বনি শুনছে। আপনাদের শুরুতে বলছিলাম না টমাহক, বা কয়েকদিন ধরে বলছি টমাহক একটা জুজুর ভয় ছিল। পাকিস্তানের কিছু হলে তাদের প্রেসিডেন্ট, তাদের এই ফিল্ড মার্শাল বা কোনো পলিটিশিয়ান ভারতকে সেই পরমাণুর জুজুর যে ভয়টা সেটা দেখায়। এবার আমরা চলে যাই সে আয়রন ম্যানের দেশে রাশিয়ায়। আমরা সবাই জানি ট্রাম্পের সাথে খুব দ্রুত হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠকে বসবে পুতিন এবং ট্রাম্প। আপনি ভাবেন, আপনি যুদ্ধ করছেন, যুদ্ধ করতে আপনি শত্রু পক্ষের দেশে যাচ্ছেন আলোচনা করতে, ওখানে আপনার এক বন্ধুর আমন্ত্রণে যাওয়াটা কি ঠিক হচ্ছে? আপনি চিন্তা করুন পুতিন কি ভাবছে। চলেন একটু শুনে আসি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে হাঙ্গেরি সফর ঘিরে ইউরোপ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক, উত্তেজনা। ইউক্রেন যুদ্ধের উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে এই সফরকে পশ্চিমারা দেখছে এক প্রকার চ্যালেঞ্জ হিসাবে। আসলেই তো চ্যালেঞ্জ। আমি আপনার এক দেশের সাথে যুদ্ধ করছি, ইউরোপের ইউক্রেনের সাথে, আবার আলোচনা করতে আপনার দেশে যাচ্ছি, বুকের পাটা লাগে। এটাকে বলে সিংহের গর্জনের সাথে সিংহের রাস্তায় কেউ যদি থাকে তাকে হুঙ্কার দিয়ে সরিয়ে দেওয়া। পুতিন সেই কাজটা করছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়েও হাঙ্গেরি অনেক দিন ধরে রাশিয়ার ঘনিষ্ঠ অবস্থান বজায় রেখেছে, সবসময় সমর্থন দিয়ে আসে। আর পুতিনের সফরকে কেন্দ্র করে ব্রাসেলস ও ওয়াশিংটনে বাড়ছে উদ্বেগ। এটা কি ইউএ নিষেধাজ্ঞাকে উপহাস করার ইঙ্গিত নয়? ও সেটা আমি বললাম, শত্রুর বাড়িতে গিয়ে আরেকজনের আমন্ত্রণে আলোচনা করা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অবশ্য একে শান্তির কূটনীতি বলে বর্ণনা করেছেন, কিন্তু বিশ্লেষকদের মতে এই সফর ইউরোপীয় ঐক্যের নতুন ফাটল ধরাতে পারে এবং হাঙ্গেরিকে আরও একবার একঘরে করে দিতে পারে। হাঙ্গেরিকে একঘরে করার একটা প্রচেষ্টা খুব অনেক দিন আগে হয়েছিল, সেটা থেকে সে বেরিয়ে আসছে, আবার নতুন করে তাদেরকে এই ভয়টা দেখানো হচ্ছে। পুতিন কিভাবে যাবেন হাঙ্গেরিতে? আকাশপথে তো পুতিন যেতে পারবে না, কারণ ইউরোপের ম্যাক্সিমাম রুট তার জন্য বন্ধ। তার ফলে তার সফরের সম্ভাব্য রুট হতে পারে তুরস্ক বা সার্বিয়া হয়ে হাঙ্গেরি প্রবেশ করা। দুই দেশই রাশিয়ার সঙ্গে তুলনামূলকভাবে উষ্ণ সম্পর্ক বজায় রাখছে, তাই এই দুইটা রুট বেছে নিতে পারেন পুতিন। রুশ প্রেসিডেন্ট সাধারণত বিশেষ সুরক্ষিত ইলিউশন IL-96 রাষ্ট্রীয় বিমান ব্যবহার করেন, যেটি যে কোনো পরিস্থিতিতে স্যাটেলাইট যোগাযোগ, প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তা জোনে ঢোকার সক্ষমতা রাখে। মার্কিন প্রেসিডেন্ট যেখানে স্পেশাল বিমানটা এয়ারফোর্স 1 ব্যবহার করেন, সেভাবে পুতিনও ব্যবহার করেন। এদিকে বিশ্লেষকদের মতে এই সফর শুধু এক কূটনীতির সফর নয়, বরং এক প্রকার শক্তির প্রদর্শন, জানে আমি যুদ্ধ করে আবার তোমার দেশেই যাচ্ছি। পশ্চিম অবরোধকে উপেক্ষা করে ইউরোপের মাটিতে পুতিনের পা রাখা মস্কোর জন্য প্রতীকী জয়েরই ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন এখন একটাই, পুতিনের এই সফর শান্তির বার্তা আনবে নাকি নতুন বিভাজনের স্ফুলিঙ্গ ছড়াবে? আর এদিকে পুতিন কিন্তু যেমন হাঙ্গেরি যাচ্ছেন আলোচনা করতে, আর তার বাহিনী মস্কো থেকে ডোনেক্স, তার বাহিনী নতুন বিজয়ের ঘোষণা ছড়িয়ে দিচ্ছে। আর আমরা এটা কোথায় দেখছি? বিভিন্ন চ্যানেলগুলোতে। রাশিয়ার নিউজ মিডিয়াগুলো দাবি করছে একদিনে 1565 ইউক্রেনের সেনা নিহত হয়েছে। সংখ্যাটি খুবই ঠান্ডা, কিন্তু বার্তাটা অনেক উষ্ণ। রাশিয়া আগের ছন্দে আবার ফিরছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই অগ্রগতি যুদ্ধের মানচিত্রে নতুন চাপ সৃষ্টি করবে। দক্ষিণ ফ্রন্টে তারা এগিয়ে যাচ্ছে ধীরে কিন্তু স্থিরভাবে। গতকাল বলেছিলাম না, স্থির, ধীর এবং দৃঢ়প্রত্যয়। ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে পড়ছে না, কিন্তু ক্লান্ত হয়ে পড়ছে তারা। যুদ্ধের ধোঁয়ায় কূটনীতির আলো ক্রমে ম্লান হয়ে যাচ্ছে। দেখা যাক না কি হয়। আর এই আগুনের পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি নিজেকে পিসমেকার হিসেবে তুলে ধরছেন, তিনি আর কেউ নন, ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের জেলেনস্কির সঙ্গে 2 ঘন্টার বৈঠকের পর তার বক্তব্য যেন এক নাটকীয় মোড় নেয়। যুদ্ধ থামাও, অস্ত্র নয়, শান্তি একমাত্র সমাধান। কিন্তু এই কথার আড়ালে কি লুকিয়ে আছে কৌশল? আগামী সপ্তাহে হাঙ্গেরিতে তার সঙ্গে পুতিনের বৈঠক হবে, যেখানে হয়তো নতুন করে লেখা হবে যুদ্ধের নতুন অধ্যায়, না হলে
আগুন ছাই আর কূটনীতি সব কিছু ছড়িয়ে পড়বে। এই পুরো বিষয়টা যদি আমি বিশ্লেষণ করে বিশ্লেষকদের সাথে তাদের স্ট্র্যাটেজি দেখে যদি আমি এটা একটা এন্ডিং টানি, তাহলে কি হবে? তাহলে ইরান একদিকে বলছে তারা মুক্ত, পাকিস্তান বলছে তারা সতর্ক, রাশিয়া বলছে তারা এগিয়ে যাচ্ছে, আর আমেরিকা বলছে তারা শান্তি চায়। কিন্তু বাস্তবের পৃথিবী প্রতিটা বার্তার পিছনে আছে ক্ষমতার হিসাব, সামরিক সমীকরণ আর মানুষের এক অব্যক্ত ভয়, যে ভয়টা মানুষ প্রকাশ করতে পারে না। পরবর্তী বিস্ফোরণ কোথায় হবে সেটা নিয়ে টেনশন। বিষয় যেন আবার দাঁড়িয়ে আছে এক পুরনো প্রশ্নের মুখে, শান্তি কি শুধু আলোচনার টেবিলে টিকে থাকে, নাকি যুদ্ধক্ষেত্রেই তার সত্যিকারের মূল্য গোনা হয়? অক্টোবরের এই সময়টা ইতিহাস যেন আবার লিখছে নিচের নতুন অধ্যায়, যেখানে কূটনীতি এখনও শ্বাস নেয় কিন্তু যুদ্ধ তার গলা চেপে ধরছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষকমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আমি কাজল হায়দার আবার আপনাদের কাছে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।